না এটা নিয়ম আপনি নিলে নেন না নিলে নেন এই কথায় এক কথা দুই কথা তর্ক বিতর্কের মাধ্যমে আমার এই সামান্য ঘটনার উপর ভিত্তি করে আমার চাকরিটা চলে যায়। আমার চাকরি তখন মানে ই করে আর কি, আমার বিরুদ্ধে ওই ফলের দোকানদার ফৌজদারি মামলা দায়ের করার সাথে সাথে এই কথা আমার বাড়িতে শোনার পরে আমার বাবা স্ট্রোক করার পরে দেখা যাইতেছে আমার বাবা স্ট্রোক করার পরে মারা যায়। এবং আমার একটা মেয়ে আছে তখন ক্লাস 4-এ পড়ে। মেয়ে যখন স্কুলে যাতায়াত করে ক্লাসে বিভিন্ন ছেলে মেয়ে নানান কথা বলে, তার কয়েকদিন আমি জানি স্কুলের টিচারকে বলার পরে আর বলে না, কিন্তু তারপরে আবার বলে তখন মেয়ে লজ্জায় এবং সম্মান বুঝতে পেরে মেয়ে করছে কি গাড়ির নিচে জানে মানে আত্মহত্যা করার চেষ্টা করছে। পরে আমার মেয়ে 5টা ক্লিনিকে নিয়ে গেছি, মেয়েরে বলছে মৃত ঘোষণা করছে, কিন্তু আমার ওই মৃত মেয়েকে নিয়ে আমি সাভারে আনাম মেডিকেলে ভর্তি করার পরে আমার মেয়ে ওখানে দীর্ঘ 4 মাস কুমায় থাকার পরে আস্তে আস্তে আমার মেয়ে 6 মাসের কালে সুস্থ হয়। তারপরে আমার চাকরির কারণে আমার স্ত্রীও মারা যায়, আমার বাবাও মারা যায়, আমার মেয়েও অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থায় থাকে। কিন্তু আমি এই অবস্থার মধ্যে আছি। কিন্তু সামান্য যদি বাংলাদেশ পুলিশ কেন, সেনাবাহিনী হতে পারে, নৌবাহিনী হতে পারে, বিজিবি হতে পারে, সচিবালয়ের কর্মকর্তা হতে পারে, প্রধান প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, বাংলাদেশের ব্যবসায়ী যে কোনো লোক হতে পারে, যে কোনো সাধারণ মানুষ হতে পারে, যদি একটা লোক যদি একটা জিনিস ক্রয় করার পর ওইটা যদি বলে যে দাদা এই জিনিসটা এমনি এটা একটু পাল্টে দেন, সাথেই এটা তার বাসায় নেওয়া হয় না, ওই তাৎক্ষণিকই তার বিনিময়ে যদি মানুষ কথা বলতে না পারে, চাকরি ছাড়া যায়, তাহলে মানুষ কিভাবে চাকরি করবো? তাহলে তো মানুষ যে দাম চায় ওই দাম দিয়ে যে কোনো দ্রব্যমূল্য ক্রয় করব। তাই আমি মনে করি আমার বিপরে বৈষম্য হয়েছে। আমি মাননীয় পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করব। আমি দীর্ঘ এই 18টি বছর খুব কষ্টের সাথে জীবনযাপন করতেছি। আমার হারিয়ে যাওয়ার সম্মানটা মাননীয় আইজিপি মহোদয়কে বলছি যে আমার হারিয়ে যাওয়ার সম্মানটা ফিরে দেন। আমি এমন কোনো অপরাধ করি নাই যে স্যার আমাকে চাকরিচ্যুত করতে হবে। তারপর আরেকটা জিনিস আসছিল, যখন ফৌজদারি মামলা চলাকালীন অবস্থায় আমাকে বিভাগীয় মামলায় থেকে চাকরিতে আউট করা হলো, কিন্তু ওই সময় বলা হয়েছিল যে ফৌজদারি মামলা চলাকালীন অবস্থায় বিভাগীয় মামলা স্থগিত থাকবে। কিন্তু বিভাগীয় মামলায় যে আমাদের পুলিশের ডিসি ছিল, হেডকোয়ার্টার ছিল মাসুদ স্যার, উনি কি বললো? উনি বললো যে না, স্থগিত রাখা যাবে না। ওনার আমার বিভাগীয় মামলায় আউট করে দিল এবং ভয়ভীতি দেখাইলো যে যদি কোনো এলোপাতারি কোনো কথাবার্তা বলো বা যদি হাইকোর্টে প্রশাসনিক ট্রাইব্যুনাল কোর্টে আপিল করতে যাও, তাহলে তোমাকে যে কোনো মামলায় ফেলে তোমাকে সারা জীবন জেলের গানি টানাবো। পরে ওই সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, তখন আমি ভয়ভীতি পাই, কোনো জায়গায় কোনো কথা না বলে আমার মতো আমি তখন বাড়িতে চলে গেলাম। অনেক জায়গায় তারপরে ট্রাইব্যুনাল করতে আসছিলাম, কিন্তু আমার কোনো আপিল ওইখানে গ্রহণযোগ্য হয় নাই। এই কারণে ওইখানে গেছি, বলছে যে না, আপিল নেওয়া যাবে না। এই অবস্থার মধ্যে আমার জীবনযাপন চলতেছে। তাই আমি মাননীয় আইজিপি মহোদয়কে বলবো যে আমার মতো আরও যারা অসহায় আছে, কেউ আছে আমি যেরকম কষ্ট করতেছি এরকম আরও অনেকে আছে কষ্ট করতেছে। দেখা গেছে ঈদ আসলে বোধা ছেলেমেয়েরা যখন কাপড় চোপড় চায় তখন কাপড় চোপড় দিতে পারি না। অনেক ছেলেমেয়েরা আছে স্কুলে নতুন ঈদের মাঠে নতুন জামা পরে যায়, আমরা যখন দিতে না পারি তখন বাবা হিসেবে আমার এতই কষ্ট হয় যে মনে হয় যে নিজে আত্মহত্যা করি। তাই আমি মাননীয় আইজিপি মহোদয়কে আবারও বলবো, এইরকম যারা আছে এবং 2200 ভিকটিম পুলিশ ফ্যামিলিতে যারা এই অবস্থায় আছে তাদেরকে সকলকে চাকরিতে পূর্ণ বহালের জন্য নির্দেশ দেওয়ার জন্য আমি মাননীয় আইজিপি মহোদয়কে মর্জি কামনা করছি। সেই সাথে অনুরোধ করছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা